ঘোষ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। নমস্কার, ঘোষ 24 আপনাদের স্বাগত। আমাদের রাজ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ মানে SIR যুদ্ধ। অদ্ভুত, মানে লাস্ট 3-4 দিনে মানুষের মধ্যে আতঙ্ক, কি হবে না হবে মানুষ বুঝে উঠতে পারছে না। একটা কিরকম অবস্থার সম্মুখীন হয়েছি। অনেক কিছু ধোঁয়াশা আমরা কাটাবো এই এপিসোডে, এবং SIR নিয়ে যা যা আপনাদের ধোঁয়াশা আছে, আমরা যা ইনফরমেশন নিয়ে এসেছি ইলেকশন কমিশন থেকে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে ফর্মটা আপনারা দেখছেন, এটা কিন্তু প্রিন্টেড ফর্ম। দেখবেন এখানে আপনাদের নাম থাকবে, ভোটার এপিক নাম্বার থাকবে, এখানে একটা QR কোড থাকবে, এবং এখানে আপনার ছবি থাকবে। পাশে একটা জায়গা, এখানে আপনার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এবার এখানে দেখবেন আপনার বয়স, ডেট অফ বার্থ, এখানে দেখবেন আপনার আধার নাম্বার, এইখানে দেখবেন আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার বাবার নাম। এইবার আপনার বাবার নাম যদি SIR এ থাকে, বাবার নাম দেবেন, এবং আপনার বাবার যদি জীবিত থাকে, নতুন ভোটার কার্ড থাকে, আপনি নতুন ভোটার কার্ডের নাম্বার দেবেন। আপনার বাবার যদি মৃত থাকে, এখানে ডেট লিখবেন, এবং পুরনো SIR এ যদি নতুন SIR পুরনো SIR চেক করে নেবেন, যদি ওই কার্ডটা নাম্বার 1 থাকে ওখানে দেবেন। মার ক্ষেত্র ঠিক তেমন। এরপর এখানে হাজবেন্ড, যার ওয়াইফ আছে তার হাজবেন্ড, যার হাজবেন্ড আছে তার ওয়াইফ, তার এপিক নাম্বার দেবেন। এই পর্যন্ত কিন্তু মোটামুটি সবাই ক্লিয়ার বা বুঝতে পারবে, এবং সাধারণ মানুষ থেকে বাচ্চা, আমার মনে হয় এই ব্যাপারটা সহজ করে দেওয়া প্রয়োজন। এইবার এলো এই দুটো ঘর নিয়ে সবারই কনফিউজ হচ্ছে। যে কনফিউজটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যেটা আমরা ইলেকশন কমিশনের থেকে বিস্তারিতভাবে জেনে এসেছি। যাদের 2002 এ নাম আছে, তারা কিন্তু এইখানে নিজের নাম ফিল আপ করবেন। ধরুন আপনার নাম 2002 তে আছে, আপনারা এই ঘরটা ফিল আপ করবেন, আপনার নাম লিখবেন, আপনার এপিক নাম্বার লিখবেন, মানে 2002 তে যে এপিক নাম্বারটা আছে। তারপর আপনার আত্মীয়, সেখানে আপনি আপনার বাবার নাম দিলেন, সম্পর্ক কি ফাদার দিলেন। তারপর চলে আসুন, আপনার জেলা কি দিলেন, তারপর আপনার স্টেট দিলেন, তারপর অ্যাসেম্বলি দিলেন। এইবার এইখানে বলেছে আপনার নাম্বার, আপনার অ্যাসেম্বলির একটা নাম্বার হয়, যেরকম আমাদের দমদমের আছে 138, ওই নাম্বারটা দিলেন। পার্ট নাম্বার দেবেন, SIR এ পার্ট নাম্বার আছে, ওই পার্ট নাম্বারটা দিয়ে দেবেন ডান দিকে। এইখানে যে ক্রমিক সংখ্যা আছে, এটা ইম্পর্টেন্ট। SIR এ যে ক্রমিক সংখ্যা আছে, ধরুন SIR এ আপনার ক্রমিক সংখ্যা রয়েছে 237, ওই 237টা এখানে দেবেন, এবং SIR এর কাগজটা যখন BLO কে দেবেন, সেটা অ্যাটাচ করে দেবেন এবং পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেবেন। আশা করি ব্যাপারটা সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এইবার যাদের 2002 তে নাম নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা যদি দাদু বা দিদিমাকে নিয়ে ফর্মটা ফিল আপ করেন, তবে দাদু বা দিদিমার নাম, তার এপিক নম্বর, ওই SIR এ পুরনো SIR এ তার দাদুর নাম থাকলে দাদুর বাবার নাম, বা দিদিমার নাম থাকলে দিদিমার স্বামীর নাম অবশ্যই থাকবে, ওইটা আপনারা লিখবেন। এই সম্পর্কের জায়গাটায় কিন্তু আপনারা কিছু লিখবেন না, ওটা BLO কে জিজ্ঞেস করবেন যে আমরা কি, উনি আমাদের দাদু বা দিদিমা, এটাকে লিখতে পারি। যদি বলে হ্যাঁ লিখতে পারেন, তাহলে ওখানে লিখে সঙ্গে সঙ্গে ফিল আপ করবেন। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, কারণ এই জায়গাটা নির্বাচন কমিশনের একটুখানি ক্লিয়ার করার দরকার। হয়তো ভবিষ্যতে করবে, অথবা আপনাদের কনফিউজ হওয়ার বা আপনাদের চিন্তা করার কিচ্ছু নেই। এই জায়গাটা আপনারা ফাঁকা রাখবেন, BLO কে জিজ্ঞেস করে আপনারা লিখবেন। এটা কিন্তু বারবার করে আমি বলছি, কোনো রকম চাপের কিচ্ছু নেই। 1 মাস ধরে কিন্তু এর রিভিশন চলবে। অতএব 1 মাস ধরে ফর্ম মানে দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হবে, নেওয়া হবে, স্ক্রুটিনি চলবে। খসড়া একটা তালিকা প্রকাশ হবে। যদি কোনো রকম প্রবলেম হয়, আপনারা আবার জমা দিতে পারবেন। BLO থ্রু দিয়ে জমা দিতে পারবেন, ইলেকশন কমিশনের অফিসে গিয়ে জমা দিতে পারবেন, অনলাইনে জমা দিতে পারবেন। অতএব এইখানে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই যে আপনাদের নাম বাদ যাবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। বারবার করে বলছি, নাগরিকত্ব এক জিনিস, ভোটার এক জিনিস। অনেকেই 14 বছর 16 বছরের ছেলেমেয়েরা আছেন, তারা কি নাগরিক নয় ভারতবর্ষের? তারা তো ভোটার নয়। অনেক
লোক আছে যারা ভোটার, যেরকম জেলে যারা আছে তারা তো ভোট দিতে পারবে না, তারা কি নাগরিক নয়? এই যে অযথা একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বিভিন্নভাবে প্রয়াস করা হচ্ছে, এদিকে খুব একটা কান দেবেন না এবং আতঙ্কিত হবেন না, কাউকে আতঙ্কও করবেন না। এটা কিন্তু এমন কোনো হাতি ঘোড়া মাথা নয়। এর পাশাপাশি ইলেকশন কমিশন খুব শীঘ্রই অনলাইন প্রসেস নিয়ে আসছে, যাতে খুব সুন্দরভাবে আপনারা অনলাইনেও জমা দিতে পারবেন। এইবার রইল আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বিএলওদের 2টো করে ফর্ম দেবে বিএলওরা। একটা ফর্ম কিন্তু আপনি সাইন করবেন। যদি কোনো কারণে আপনার নাম না ওঠে তাহলে আপনি কিন্তু ওটা নিয়ে আবার বিএলওকে প্রশ্ন করতে পারেন, আর ইলেকশন কমিশনে যেতেও পারেন। সেখানে আপনার সব সমস্যার সমাধান করা হবে, অনলাইনেও করা হবে, ফিজিক্যালিও আপনারা যেতে পারেন। এগুলো সব নোটিফিকেশন আপনারা পরপর পাবেন। ইলেকশন কমিশন আস্তে আস্তে সব দিয়ে দেবে। অতএব অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা ভোটার, যারা এত কষ্ট করে লাইন দিয়ে ভোট দিয়ে নেতাদের পাঠায় অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে, এবং নেতারা এসি গাড়ি দ্বারা চালিত হয়, পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়, এবং পার্লামেন্ট থেকে অনেক টাকা মাইনে পায় এবং বিধানসভা থেকেও অনেক টাকা মাইনে পায়। এগুলো আপনারা জানেন। কিছুদিন আগে আইএফএস লিডার নওশাদ সিদ্দিকী খুব সুন্দর কথা বলে দিয়ে গেছিল। আচ্ছা, এখানে আপনারা বলুন, একজন এমএলএ এর মাইনে কত জানেন আপনারা? কতজন জানেন? একটু হাত তুলুন তো। এমএলএ এর মাইনে কত জানেন? আচ্ছা, যারা জানেন না তারা একটু হাত তুলুন তো। যারা জানেন না হাত তুলুন। পেছনের লোকগুলো যারা আছে জানেন? তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি। এমএলএ এর মাইনে হচ্ছে 1 লক্ষ, সব মিলিয়ে 1,21,820 টাকা মতো। কত? 1,21,820 টাকা। একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পায় জানেন? 5,000 টাকা। এইগুলো না এবার থেকে একটু বোঝার চেষ্টা করুন। কোন নেতা আমাদেরকে অশিক্ষিত বানিয়ে যাবে আর আমরা দিনে দিন অশিক্ষিত হয়ে যাব, এইটা কিন্তু পশ্চিমবাংলার কালচার নয়। এটা যেরকম বঙ্কিমচন্দ্রের দেশ, এটা যেরকম রবীন্দ্রনাথের রাজ্য, এটা নেতাজি সুভাষ বোসের রাজ্য, এটা সত্যেন্দ্রনাথ বোসের রাজ্য, এটা কিন্তু ভুললে চলবে না। অতএব আমরা কিন্তু কেউ আমাদের মূর্খ বানাবে আর আমরা মূর্খ বেড়ে যাব, এইটা কিন্তু হতে দেওয়া যাবে না। যেভাবে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, তাতে আমাদের মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করি। এবং আমি বারবার করে বলছি, কোনো বিএলওরা কিন্তু টিচার হয়। আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি জুতোর মালা পরাচ্ছে, এই করাচ্ছে, আবার চমকাচ্ছে বলে মেরে দেবো। প্লিজ, একেই তো শিক্ষকদের যা অবস্থা, যা আবার নতুন করে পরীক্ষা দিচ্ছে একদম অরাজকতা অবস্থা, তারপরে এদেরও যদি করেন, এসব যদি হয়, তাহলে হয়তো আমাদের রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সঙ্গে পেয়েছি ইলেকশন কমিশনে দীর্ঘদিন ধরে কাজ করছেন, বিভিন্ন বই লিখেছেন, তার সাথে আমরা ফোনে কথোপকথন করেছি। আমি আপনাদেরকে শোনাচ্ছি তার কথাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এই এসআইআর নিয়ে একটা আতঙ্ক চলছে, এই যে মনে করছে এসআইআর না হলে বোধহয় ভোটাধিকার হবে না বা নাগরিকত্ব হারিয়ে যাবে, এই ব্যাপারে যদি আপনি কিছু একটু বলেন। কৌশিক দা নমস্কার। দেখুন, এসআইআর এর 3টে দিক আছে। একটি হচ্ছে তাত্ত্বিক, ঐতিহাসিক এবং এখন ব্যবহারিক। অনেকে হয়তো ব্যবহারিক দিকটার এই সময় প্রয়োজন বেশি, মানুষ জানতে চাইছেন কি করে কেন করা হচ্ছে, অনেকে তো সেইটাই জানেন না। কারণ গত প্রায় 1 প্রজন্ম ধরে ইন্টেন্সিভ রিভিশন হয়নি এবং এটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই জন্য বলা হচ্ছে। ইন্টেন্সিভ রিভিশন কথাটি অনেক পুরনো, এমনকি ইন্টেন্সিভ রিভিশন ভারতবর্ষে ইলেকশন যখন শুরু হয় তখন থেকে এটি আছে 1950-এর দশকে, এবং তখনই বলা হতো যে প্রত্যেক বছর বা 1 বছর ছেড়ে ইন্টেন্সিভ রিভিশন একটি লোকসভা কেন্দ্রের বা একটি বিধানসভা কেন্দ্রের ইন্টেন্সিভ রিভিশন এমন করে হবে যে পুরো রাজ্যের সব বিধানসভা কেন্দ্রের ইন্টেন্সিভ রিভিশন যেন 5 বছরের মধ্যে হয়ে যায়। এটা শুরু করা হয়েছিল 1950-এর দশকে। ইন্টেন্সিভ রিভিশন যে কথাটি আছে, যে নিয়মে রেতে হয় রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুল, এটা 1960 সালের, এবং তাতে শেষ সংশোধন হয়েছিল 1987 সালে। তো এটা কিছু নতুন জিনিস নয়। আমি বলছি নতুন কেন ঠেকছে মানুষের, কারণ 1 প্রজন্ম এটা হয়নি, 2003 এবং 4-এ হয়েছিল। তাই জন্য এখন যখন হচ্ছে, একটি নতুন প্রজন্ম এসে গেছে, যারা ভোটাধিকার পেয়েছেন 18 বছরের এতে, তারা তো জানেনই না যে জিনিসটা কি।
তো এইটা আমি তাই জন্য বলতে চাইছি যে ইন্টেন্সিভ রিভিশনের এখন যেটা হচ্ছে এটাতে দেখুন চিন্তা করার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্টেন্সিভ রিভিশন এই জন্য হওয়া উচিত কারণ আমাদের যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, সুষ্ঠু নির্বাচনের প্রথম যে ভিত্তিভূমি সেটি হচ্ছে তার ভোটার তালিকা। ভোটার তালিকা যদি সঠিক না হয় তাহলে ভোট কখনো নির্ভুল হতে পারে না। এই জন্যে ইন্টেন্সিভ রিভিশনের যে নিয়ম সেটি অনেক দিক থেকে আছে এবং একজন ইলেকশন কমিশনার 1977 সালে মিস্টার সাকধার তিনি তো বলেছিলেন যে 1 বছর অন্তর অন্তর সারা দেশে ইন্টেন্সিভ রিভিশন হওয়া উচিত, কিন্তু সেটা কোনো কারণে হতো, কিন্তু সেটা একটা সময়ের পরে হতে পারেনি, তাই জন্য জিনিসটা মানুষের নতুন ঠেকছে। কিন্তু এর সঙ্গে নাগরিকত্বের কোনো যোগাযোগ নেই, এটা আমি বলতে চাই, কারণ ভারতের যে নাগরিকত্ব সেটি আপনার নিয়ন্ত্রিত হয় ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব অধিনিয়ম 1955 সাল। এবং এই যে রিভিশন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট অর্থাৎ জনপ্রতিনিধি আইন 1950 অন্তর্গত। তার অন্তর্গত যে আবার যে বিধি আছে যেটাকে রুল বলা হয় তার অনুসারে এটা করা হচ্ছে, দুটোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ভারতবর্ষের কোনো নাগরিক নিয়মিত, ভারতবর্ষে কম্পালসারি ইলেকশন নেই, আপনি ভোটার লিস্টে নিজের নাম রাখুন বা না রাখুন আইন আপনাকে বাধ্য করতে পারে না। কিন্তু এও দেখতে হবে যে কোনো অনাগরিক যিনি ভারতের নাগরিক নন তার নাম যেন না চলে আসে ভোটার লিস্টে। তাই জন্য এটাকে বলা হয় এরার অফ ইনক্লুশন অফ এক্সক্লুশন। অনেক সময় হয়, আবার অনেক সময় এ দেখতে হয় যে একজন মানুষ ভারতের দু জায়গাতে বা একই কেন্দ্রের দু জায়গাতে বা একই রাজ্যের দুটি আলাদা আলাদা কেন্দ্রে ভোটার, এটা হতে পারে না। ভোটার কেবল সারা ভারতে কেউ একটি কেন্দ্র থেকেই হতে পারে, সেটি বিধানসভার একটি কেন্দ্র হবে এবং ন্যাচারালি সেটার থেকেই লোকসভা কেন্দ্রের হয়ে যাবে, কারণ সব লোকসভা কেন্দ্রগুলি কয়েকটি বিধানসভা কেন্দ্রের সমষ্টি। আমাকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করুন। ধরুন অনেকেই আমাকে প্রশ্ন করছে যে যাদের 2002-তে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর এর নাম নেই কিন্তু আদার স্টেটে তার বাবা মায়ের নাম রয়েছে, যেরকম ধরুন ত্রিপুরা, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সেটা দিলেও তো এই এসআইআর এ কাজ হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে, কারণ ভারতবর্ষে আমি তো বললাম যে ভারতবর্ষের কেউ যদি ভোটকর্তা হন, ভারতবর্ষে একজন যাকে ইলেক্টর বলা হয়, যার ভোট দেবার অধিকার আছে, সেই অধিকারটি একটি জায়গা থেকেই ফলপ্রসূ হতে পারে, কিন্তু সেটি ভারতের যেখানে খুশি হতে পারে। আপনাকে সংবিধান অধিকার দিচ্ছে যে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন, যে কোনো জায়গায় আপনি সেটেল করতে পারেন। কয়েকটি রাজ্য হয়তো ছাড়া, সে অন্য লোকালেতে হিমাচল বা এই সব জায়গাতে বাড়ি কিনতে পারেন না, থাকতে তো আপনি নিশ্চয়ই পারেন, সেখানে ভোটারও হতে পারেন আপনি। তো একটি জায়গা থেকেই হবে। তো এরকম তো নয় গত 20 বছরে অনেকে অনেক জায়গায় চলে গিয়ে থাকতে পারে। একটি শহরের মধ্যেও লোকের বাড়ি পরিবর্তন হতে পারে, রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরেও হতে পারে। তো তাই জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা যদি নির্বাচন কমিশনের একটি পোর্টাল আছে, ভোটার সার্ভিস পোর্টাল, সেখানে গিয়ে তারা দেখতে পারেন যে তাদের যে এসআইআর 2002-3 যেটা হয়েছিল, 2-3 বা 4-এও হয়তো একটি জায়গাতে হয়েছিল, কোনো জায়গাতে 5-এ হয়েছিল, কোনো এতে ত্রিপুরাতে 5-এ হয়েছিল হয়তো। তো এই যে সেখানে আপনি যদি যান, সেখানে দেখুন ইন্টেন্সিভ রিভিশনে এটাও দেখা হয়, যেহেতু পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য, আরও একটি সীমান্তবর্তী রাজ্য আসামও ছিল, সেইখানে অনেক সময় এখানে যেমন পশ্চিমবাংলায় বলা হচ্ছে যে অনেক ধরনের অনুপ্রবেশকারীর এটা ঘটেছে, অনেক ঐতিহাসিক কারণে সেই জিনিসগুলো ঘটেছে অনেক বছর ধরে। তো এখানে কোনো যেন যারা অনাগরিক তাদের নাম যেন না চলে আসে। দেখুন আমি তো আপনাকে বললাম যে নাগরিকত্বর সঙ্গে ভোট দেবার অধিকারের এর সম্পর্কটা প্রত্যক্ষভাবে নয়। হ্যাঁ, যে অনাগরিক সে ভোট দিতে পারবে না, শুধু নাগরিকই ভোট দিতে পারবে। কিন্তু আপনার নাম যদি ভোটার লিস্টে না থাকে তার মানে আপনি কি নাগরিক নন? সেভাবে তো 18 বছরের নিচে যারা তারাও নাগরিক, কিন্তু ভোটের নাম নেই। তো এইটাতে ভোটের এতে নাম নেই, তাই থেকেই যে কেউ নাগরিকত্ব চলে যাবে সেই প্রসেসটা এক নয়। কেউ চলে যাবে নয় মানে সে নাগরিক নয়, এটা এই দুটো প্রসেস এক নয়। হ্যাঁ, এখন কি হয়েছে যে ইন্টেন্সিভ রিভিশনের আগেও হয়েছে, আগে কিন্তু এ ধরনের প্রশ্ন ওঠেনি। এখানে আমি দেখলাম পশ্চিমবাংলার একজন মন্ত্রী গিয়ে বলেছেন ইলেকশন কমিশনে এইটা নাকি 2 বছর ধরে চলেছিল গত বছর। এটা একদম ভুল কথা। আপনি ইলেকশন কমিশনের আপনি যদি দেখেন সেই সময়কার যে প্রেস রিলিজেস আছে, যতদিন চলবার 1 মাস 2 মাস ওইভাবেই এটা চলে,
এটা কোথাও 2 বছর ধরে একটা রাজ্যে ইন্টেন্সিভ রিভিশন হয় না, তাহলে তো সেটা হলোই না রিভিশন। 2 বছরে অনেক নতুন মানুষ এসে যাবে, আবার করে কিছু মানুষের হয়তো মৃত্যু হবে, কিছু লোক চলে যাবে, তাহলে তো আবার করে এটা হয়ে যাবে। এইসব নেতা মন্ত্রীরা না জেনেই কথা বলে। হ্যাঁ, এরকম ভাবে হয়নি। আপনি সেখানকার প্রেস রিলিজ বা সেগুলো এতে দেখতে পারেন। এটাই হবে না। প্রথমত হচ্ছে আপনাকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? এরপরেও খসড়া প্রকাশের পরেও বিহারেও যেমন হয়েছে। বিহারে কি হয়েছিল? ইন্টেন্সিভ রিভিশন করতে হয় কেন? বিহারের ব্যাপারটা যদি আপনি দেখেন, বিহারে 7,89,00,000 মানুষের নাম ছিল যখন ইন্টেন্সিভ রিভিশন শুরু হলো। খুব সম্ভবত সেটা জুন মাসে বা ওই সময় মে জুন মাসে হয়েছিল। তো এতদিন ধরে ইলেকশন কমিশন কি করতো, তারা বলতো যে আরো মানুষের নাম যত হবে আমাদের, মানে প্রায় জানেন 100 কোটি ভোটার, গত বছরের যে লোকসভা নির্বাচন হলো প্রায় 100 কোটি ভোটার, তাতে প্রায় অলমোস্ট মানে 2024 আমার মনে হয় 94 কোটি না কত টোটাল এসেছে। কিন্তু সেটা হচ্ছে যে এটা SSR একটা জানেন, এটাকে বলে স্পেশাল সামারি রিভিশন, একটা সাধারণ একটা ঝটিকা রিভিশনের মতো হয়। একদম মূলভূত রিভিশন হয় না ভোটে। সেটা যদি হয় তাহলে এতে কম হবে। বিহারে 7,89,00,000 লোকের নাম ছিল। তারপরে যখন প্রথম রিভিশন হলো 65 লক্ষ মানুষের নাম চলে গিয়ে 7,24,00,000 মানুষের নাম এলো। খুব হই হই করা হলো তখন। কিন্তু তাদের কি নাম একেবারে চলে গেল না? যারা অনেকে রিপ্রেজেন্টেশন করলো, যারা তাদের মধ্যে সত্যি বৈধ ভোটার ছিল কিন্তু নাম আসেনি, তারা রিপ্রেজেন্টেশন করলো, শেষকালে গিয়ে সংখ্যাটা দাঁড়ালো 7,42,00,000। মানে 40 লক্ষ মানুষের নাম, যেটা হয়তো এদিকে তাদের মধ্যে অনেকে কেউ হয়তো নেই, অনেকে বিহার ছেড়ে পার্মানেন্টলি চলে গেছেন তার এতে। তো সেটা হতেই পারে, ঠিক আছে, এতদিন পরে এটা হচ্ছে, সেটা হতেই পারে। ধরুন আমাদের কারো ঝাড়খণ্ড ভোটার আছে, আবার ওয়েস্ট বেঙ্গলও ভোটার, মানে ওইটাকে সারেন্ডার করেনি। না 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 না, একটি আপনার যেটা আমি বললাম যে এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তার নিয়মের মতে খুব সম্ভবত ধারা 17-18 খুব সম্ভবত, সেইটাতে বলা হচ্ছে যে কেবল একটি কেন্দ্রতেই একটি জায়গাতেই একজন ভোটার লিস্টে মানুষের নাম থাকতে পারে। সেটা একটি মূলত বিধানসভা কেন্দ্র হয়, এবং কারণ এই বিধানসভাগুলোই আবার একটি সমষ্টি হয়ে লোকসভা হয়। তার মানে আপনার যে বুথ, আসলে আপনি দেখেন সেই আপনি একটি বুথের সঙ্গেই আপনার ভোটারের সম্বন্ধ হবে, সম্পর্ক থাকবে। আপনি দু জায়গায় কোনোদিনই হতে পারেন না, ভারতের 2 জায়গায় ভোটার কোনোদিনই হতে পারে না। যদি সেটা হয়ে থাকে সেটা ভুল। ইন্টেন্সিভ রিভিশন মানে একেবারে নতুন করেই একরকম ভোটার লিস্ট তৈরি হওয়া। মানে তাতে এই নিয়মে লেখাই আছে যে ইন্টেন্সিভ রিভিশন যখন হবে তার ফলাফলটা এই হবে কি যেন নতুন করে আবার ভোটার লিস্ট তৈরি হচ্ছে। আপনার কথায় আজকে বাংলায় যে অযথা আতঙ্কিত হচ্ছে, অযথা ভয় ছড়াচ্ছে, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। দেখুন, এটা অনেকটা রাজনৈতিক কারণেও হচ্ছে, কারণ এই মুহূর্তে 9টি রাজ্য এবং 3টে কেন্দ্রশাসিত প্রদেশেও, পশ্চিমবাংলাকে নিয়ে 9টি রাজ্য আরো 3টি কেন্দ্রশাসিত প্রদেশে এই সময় এই একই রকম এই যে নিবিড় ভোটার তালিকা সংশোধন হচ্ছে, সেই সব রাজ্যে কোনো রকম এই রকমের উত্তেজনা নেই। হ্যাঁ, পশ্চিমবাংলাতেই এটা আগের থেকে বলা হচ্ছে যেরকম হতে দেওয়া হবে না, কোনো ভোটারকে দেবে না, এগুলো নিয়ে অযথা। এবং এনআরসি শুধুমাত্র আসামে হয়েছিল। এই একটা আতঙ্ক ছড়াচ্ছে যে এনআরসি, এই এর সাথে তো এনআরসির কোনো সম্পর্ক নেই। এনআরসির কোনো সম্পর্ক নেই। দেখুন, এনআরসির একটি রুল কেন্দ্র সরকারের ছিল, সেটি কোনোদিন বলবৎ হয়নি। এনআরসি যেটি আসামের ক্ষেত্রে হয়েছিল, এটি সুপ্রিম কোর্টের একটি আদেশের দ্বারা হয়েছিল, এবং সেই এনআরসি আর কোনো রাজ্যে হয়নি, শুধু একমাত্র আসামে হয়েছে। হ্যাঁ, তো এর সঙ্গে এনআরসির কোনো যোগাযোগ নেই। এবং তারপরেও কি হয়েছিল এনআরসি থেকে যারা হয়েছিল যে কিছু মানুষকে সত্যি বার করে দেওয়া হয়েছে বাংলা থেকে, এরকম আমরা জানি না। আমরা বরঞ্চ শুনছি যে এই ভোটার তালিকায় সংশোধনের জন্য অনেকে নাকি বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, কিছু লোক ধরাও পড়েছে। হ্যাঁ, কেন তাদের ধরেছে তাও জানি না, তাদের যেতে দিলেই ভালো হতো তারা যদি এখানে নাগরিক নন। হ্যাঁ, তো এই এতে আমার এনআরসির সাথে আপনার এই কোনোই যোগাযোগ নেই, দুটো একেবারে অন্য আইনের অন্তর্গত। অসংখ্য ধন্যবাদ দত্তদা। শুনলেন তো প্রিয়দর্শী দত্ত, উনি ইলেকশন কমিশনের সাথে দীর্ঘদিন রয়েছেন, অনেক বই লিখেছেন। উনি বিশেষ করে একজন বিশিষ্ট লেখক, ওরেটার অ্যান্ড বড় সাংবাদিকও। তাই ওনার থেকে আমরা যে জিনিসগুলো জানলাম
সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই আপনারা শুনলেন, জানলেন। এই এপিসোডটা ভালো করে দেখুন, ভালো করে বুঝুন। যদি কোনো কনফিউজ থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জানাবেন, আমরা তার সদুত্তর দেব। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে।